নমস্কার, ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সে বিষয়টি এনভায়রনমেন্ট রিলেটেড স্টাডির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আমরা শুরুতে বুঝে নেব ইকোসিস্টেম কী। ইকোসিস্টেম শব্দটির অর্থ কী। ইকোসিস্টেম শব্দটি বোঝার আগে আমরা প্রথমে একটু সহজভাবে বুঝে নেব পরিবেশ কাকে বলে। পরিবেশ বলতে সাধারণভাবে বোঝায় এই পৃথিবীতে আমরা দু ধরনের উপাদান দেখতে পাই। কিছু উপাদানকে বলা হয় সজীব উপাদান, আবার কিছু উপাদানকে বলা হয় নির্জীব উপাদান। নির্জীব উপাদানের মধ্যে যে সমস্ত উপাদানগুলি রয়েছে তাকে আবার আমরা একটু ভিন্ন রূপে বলতে পারি যে পঞ্চমহাভূত। তাহলে পঞ্চমহাভূত কী রয়েছে? যেমন বলা হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই যে পঞ্চমহাভূত বা পাঁচটা ফান্ডামেন্টাল এলিমেন্ট, যেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল এলিমেন্ট, ভৌত উপাদান। এই ভৌত উপাদানগুলি পৃথিবীতে সমস্ত সজীব উপাদান সৃষ্টির কারণ। অর্থাৎ পৃথিবীতে যত রকমের সজীব উপাদানকে আমরা দেখতে পাই, বায়োটিক কম্পোনেন্ট দেখতে পাই, হয়তো কখনো সেটিকে উদ্ভিদ রূপে দেখতে পেতে পারি, কখনো বা আমরা সেটাকে প্রাণী রূপে দেখে থাকি, ঠিক একই রকমভাবে কখনো আমরা অণুজীব রূপেও দেখে থাকি। তাহলে এই যে পৃথিবীতে যে বিভিন্ন রকমের সজীব উপাদানগুলি রয়েছে, এই সজীব উপাদানগুলির সৃষ্টির কারণ হচ্ছে ভৌত উপাদানগুলি। এই ভৌত উপাদানগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সজীব উপাদানগুলি গড়ে তোলার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ সজীব উপাদানগুলি সম্পূর্ণভাবে এই নির্জীব উপাদান বা ভৌত উপাদানগুলির উপর নির্ভরশীল। যেমন বলতে গেলে যে মানুষ একটি সজীব উপাদান। মানুষ সম্পূর্ণভাবে এই পাঁচটি মহাভূতের উপর নির্ভরশীল। শুধু মানুষ নয়, প্রত্যেকটি সজীব উপাদানেই নির্ভরশীল। যেমন বলা যায় জল, বায়ু, আকাশ, মাটি, আগুন, এই যে বিষয়গুলি, এই আগুনকে আবার আমরা বিভিন্নভাবে বিশেষিত করতে পারি। যেমন তাপ, যেমন উষ্ণতা, এই আগুনকে ব্যবহার করে খাদ্যে প্রসেসিংয়ের যে বিষয়টি সম্পন্ন হয়, ইত্যাদি বিভিন্ন বিষয়গুলি। বা আমরা বলতে পারি সূর্যালোক বা সূর্যের আলো। এই বিষয়টিকে আমরা বলবো যে মানুষ বেঁচে থাকার জন্য এই পাঁচটি উপাদান এর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। একই রকমভাবে মানুষের মতো পৃথিবীতে যে সমস্ত সজীব উপাদানগুলি রয়েছে তারাও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। এই যে পারস্পরিক নির্ভরশীলতা আবার বলতে গেলে এখানে বোঝানো হয়। আমরা আলোচনা করেছি এই যে সজীব উপাদানগুলিকে তিনটি ভাগে আমরা আলোচনা করেছি। একটিকে আমরা বলছি উদ্ভিদ, একটিকে আমরা বলছি প্রাণী, আরেকটিকে বলা হচ্ছে অণুজীব। এই যে তিনটি উপাদান, এই তিনটি উপাদান কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল। ভৌত উপাদানগুলির উপর যেমন সম্পূর্ণভাবে নির্ভরশীল, পাশাপাশি কিন্তু এই সজীব উপাদানগুলি কিন্তু পরস্পরের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এই যে নির্ভরতা, এই নির্ভরতার উপর ভিত্তি করে স্বাভাবিক অবস্থায় বা প্রাকৃতিক পরিবেশে যে বিশেষ তন্ত্র বা যে সিস্টেম গড়ে ওঠে, সেই সিস্টেম বা তন্ত্রকে আমরা পরিবেশবিদ্যার ভাষায় বা এনভায়রনমেন্টাল সায়েন্সের আলোচনায় যেটাকে আমরা ইকোসিস্টেম বলে থাকি। আর এই যে ইকোসিস্টেম হচ্ছে পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। একটি সহজ উদাহরণের মাধ্যমে ইকোসিস্টেম বলতে কী বোঝায় সেটি আমরা অর্থবহ করে তোলার চেষ্টা করছি। যেমন ধরা যাক, যদি আমরা জঙ্গলে বা বনভূমিতে ভালোভাবে অবজার্ভ করি, বা একটি বনভূমির যে খাদ্যচক্র, সে খাদ্যচক্রকে আমরা যদি অবজার্ভ করি, ভালোভাবে স্টাডি করি, তাহলে আমরা কতগুলো বিষয় স্পষ্টভাবে দেখতে পাবো। বনভূমিতে যেমন বৃক্ষের অস্তিত্ব রয়েছে, ছোট ছোট বৃক্ষ, বড় বড় গাছ, ছোট ছোট লতাপাতা থেকে শুরু করে ছোট গাছ, বড় গাছ, এই সমস্ত বিভিন্ন রকম গাছ আমরা দেখতে পাই। সেই গাছ বা ঘাস ইত্যাদির উপর নির্ভর করে প্রথমে কিছু শ্রেণীর প্রাণী নির্ভর করে বেঁচে থাকে। অর্থাৎ তারা সেই সমস্ত গাছের লতাপাতাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এই যে খাদ্য হিসাবে গ্রহণ করার ফলে গাছ যে সূর্য থেকে যে সূর্যের আলোর উপস্থিতিতে যে খাদ্য তৈরি করে এবং সেই গতিশক্তিকে স্থিতিশক্তি রূপে নিজেদের খাদ্যের উপাদানে বা কার্বোহাইড্রেট রূপে নিজের দেহে সংগ্রহ করে বা সঞ্চিত করে, সেই কার্বোহাইড্রেট, সেই শক্তি যে সূর্যালোকের মাধ্যমে সে গতিশক্তি যখন স্থিতিশক্তিতে রূপান্তরিত হলো, সেই শক্তিকে
গাছ কিন্তু খাদ্যের মধ্যে ধারণ করে রাখে। যখন সে খাদ্য বিভিন্ন রূপে গাছ বা উদ্ভিদ কী করে থাকে, সেই খাদ্যকে বিভিন্ন রূপে প্রকৃতির সামনে প্রেজেন্ট করে। যেমন কিছু কিছু কাণ্ডরূপে, কখনো বা পাতা রূপে, বা কখনো ফল রূপে, এই সমস্ত বিভিন্ন রয়েছে। বিভিন্ন রূপে এই খাবারকে বা কার্বোহাইড্রেটকে বা গ্লুকোজকে বৃক্ষ কিন্তু উপস্থাপন করে থাকে। এবং সে খাবারের মধ্যে কি রয়েছে, খাবারের মধ্যে সমস্ত রকমের ফুডের যে নিউট্রিয়েন্টসগুলো, খাদ্যের যে উপাদানগুলি, সেই উপাদানগুলি থাকে এবং সেখানে কিন্তু শক্তিও থাকে। এবার সেই যে শক্তি, সেই শক্তিকে যখন, সেই খাদ্যকে যখন কোনো প্রাণী খাবার হিসেবে গ্রহণ করে, খাবার হিসেবে গ্রহণ করার পরে সেই শক্তি কিন্তু সে প্রাণীর দেহে সঞ্চালিত হয়, সেটাকে ট্রান্সফার হয়। এবং সেই শক্তিকে ধারণ করেই বা সেই শক্তিকে গ্রহণ করার মাধ্যমে কিন্তু প্রাণী বেঁচে থাকার রসদ পায়। এটি হচ্ছে একটি সাধারণ সিস্টেম। একই রকমভাবে তাহলে বলতে গেলে সেই বনভূমিতে কী হচ্ছে, উদ্ভিদ রয়েছে, লতাপাতা রয়েছে, ঘাস রয়েছে, সেগুলোকে গ্রহণ করে, ধরা যাক সেখানে সেখানে ফড়িং রয়েছে, ঘাস ফড়িং রয়েছে, সেই ঘাস ফড়িংগুলো কী করছে, সেই ঘাস লতাপাতা খাচ্ছে। আবার সেই ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করছে কি ব্যাঙ বা এই ধরনের প্রাণীরা। সে ব্যাঙকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করছে সাপ বা এই ধরনের প্রাণীরা। ঠিক সাপকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করছে সেখানে বড় বড় পাখিগুলো, ঈগলের মতো পাখিগুলো বা ময়ূরের মতো পাখিগুলো। তাহলে এই যে পরস্পরের উপর নির্ভরতা, ঈগল বা যে ময়ূর, সেটা সম্পূর্ণভাবে সেই সাপ বা এই ধরনের প্রাণীর উপর নির্ভর করে থাকছে। অর্থাৎ সেই সাপ বা এই প্রাণীর মধ্যে, প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে তার দেহের মধ্যে যে শক্তি, সে শক্তি কিন্তু নিজের দেহে ধারণ করছে এবং সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারছে। ঠিক একই রকমভাবে সেই সাপ কিন্তু ব্যাঙের উপর নির্ভর করছে, ব্যাঙ কিন্তু সেই ঘাস ফড়িংয়ের উপর নির্ভর করছে এবং ঘাস ফড়িং কিন্তু ঘাসের উপর নির্ভর করছে। আর ঘাসের খাবার তৈরি হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষের মাধ্যমে। এইভাবে জৈব উপাদানের সাহায্যে, অজৈব উপাদানগুলির সাহায্যে জৈব উপাদানগুলির মধ্যে শক্তি সঞ্চালন এইভাবে ঘটছে এবং পারস্পরিক নির্ভরতার ফলে বিভিন্ন প্রাণী কিন্তু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখছে। এই যে পারস্পরিক নির্ভরতা এবং পারস্পরিক সম্পর্ক, এই পারস্পরিক নির্ভরতা এবং সম্পর্কের পরিপ্রেক্ষিতে যে পরিবেশে যে বিশেষ সিস্টেম জেনারেট হয় বা সিস্টেম গড়ে ওঠে, সেই সিস্টেমকেই সাধারণভাবে বলা হচ্ছে ইকোসিস্টেম। আজকে আমরা এই ইকোসিস্টেম সম্পর্কে আলোচনা করব। প্রথমে বলতে গেলে এখানে বলা হচ্ছে যে বায়োটিক এলিমেন্টস অফ ইকোসিস্টেম ইজ, এখানে বায়োটিক কম্পোনেন্ট কিছু রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। যেমন বলা হচ্ছে কমিউনিটি অফ অর্গানিজম, এ কমিউনিটি অফ লিভিং থিংস। অর্গানিজম, বিভিন্ন অর্গানিজম রয়েছে বা এ কমিউনিটি অফ লিভিং থিংস, আমরা এইটিকে আমরা বলতে পারি। অর্থাৎ যত রকমের প্রাণী রয়েছে, সেই প্রাণীগুলোর কী রয়েছে, কমিউনিটি রয়েছে। কমিউনিটি কথাটার মানেটা কি, একটা গোষ্ঠী বা একটা দল। যেমন ধরা যাক কোনো একটি জঙ্গলে যে হরিণ রয়েছে, বহু সংখ্যক হরিণ রয়েছে, সেই হরিণগুলো একসঙ্গে, সে হরিণের যে গ্রুপ বা হরিণের যে পাল বা হরিণের যে দল, সেটাকে আমরা বলতে কমিউনিটি অফ ডিয়ার কমিউনিটি। ঠিক একই রকমভাবে যদি সে একটি জঙ্গলে অনেক সংখ্যক বাঘ থাকে এবং সে বাঘগুলোকে তাহলে বলা হবে এই কমিউনিটি অফ টাইগার। ঠিক এই যে বিষয়টির কথা বলা হচ্ছে, এগুলো হচ্ছে কি লিভিং থিংস। পাশাপাশি বলা যেতে পারে লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজম কি, এটাকে আরও সূক্ষ্ম করে বলা হয়েছে, অর্থাৎ সজীব সত্তা। সজীব সত্তা কী রূপে রয়েছে, আমরা প্রথমে আজকে আলোচনা করছিলাম যে সজীব সত্তাকে আমরা তিনটি রূপে পেতে পারি, উদ্ভিদ রূপে পেতে পারি, প্রাণী রূপে পেতে পারি, একই রকমভাবে আমরা কিন্তু মাইক্রো অর্গানিজম বা আমরা অণুজীব রূপেও পেতে পারি, ব্যাকটেরিয়া ভাইরাসের সমস্ত রূপেও কিন্তু আমরা পেতে পারি। আচ্ছা, ব্যাকটেরিয়া ভাইরাসের প্রয়োজনীয়তা কেন রয়েছে? ঠিক আমরা যে আলোচনাটি, যে উদাহরণ দিয়ে শুরু করেছিলাম, যে একটি ঘাসের উপর নির্ভর করে থাকছে ঘাস ফড়িংয়ের উপর নির্ভর করে বেঁচে থাকছে ব্যাঙের উপর নির্ভর করে বেঁচে থাকছে সাপের উপর নির্ভর করে বেঁচে থাকছে ঈগল বা এই ধরনের প্রাণীরা। ঠিক এই যে প্রাণীগুলো যখন, ঈগল বা ময়ূর, এই প্রাণীগুলো যখন মারা যাচ্ছে, সেই মারা যাওয়ার পর তার যে দেহ, সে দেহাবশেষকে কিন্তু মাটিতে আবার নতুন করে মিশিয়ে দেওয়ার জন্য বা যে ভৌত উপাদানে বিলীন করে দেওয়ার জন্য যে উপাদানগুলি বিশেষ ভূমিকা পালন করে, তার দেহটাকে পচিয়ে দিতে যে উপাদানটি বিশেষভাবে কাজ করে, বা মাটির প্রকৃতির উপাদান বা ভৌত উপাদানকে আবার ভৌত উপাদানে মিশিয়ে দেওয়ার জন্য যে উপাদানগুলি কাজ করে, সেই উপাদানগুলিকে বলা হচ্ছে অণুজীব। তাহলে বলা যাচ্ছে যে অণুজীব ছাড়া কিন্তু এই যে পৃথিবীর যে প্রকৃতির যে সিস্টেম, এই প্রকৃতির যে ব্যালেন্স, তা কিন্তু কখনোই মেনটেন করা সম্ভব নয়। তাই কিন্তু অণুজীবেরও গুরুত্ব আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই। অর্থাৎ এই যে প্রত্যেকটি সজীব উপাদান বা লিভিং অর্গানিজমের পাশাপাশি এই যে মাইক্রো অর্গানিজম বা ফ্লোরা ফোনা বা উদ্ভিদ বা প্রাণী এই যা রয়েছে,
এই পারস্পরিক খাদ্যচক্র বা পারস্পরিক নির্ভরতার মাধ্যমে, শক্তিচক্রের মাধ্যমে, খাদ্য পিরামিডের মাধ্যমে একটি যে বিশেষ সিস্টেম গড়ে ওঠে, সেই সিস্টেমকেই সাধারণভাবে বলা হচ্ছে ইকোসিস্টেম। এখানে যেমন অ্যাবায়োটিক কম্পোনেন্টের কথা বলা হয়েছে। অ্যাবায়োটিক কম্পোনেন্ট অফ ইকোসিস্টেমের মধ্যে কী কী বলা হয়েছে অলরেডি আমরা আলোচনা করেছি, যে বিভিন্ন রকম ভৌত যে উপাদানগুলি, বায়ু, জল, মাটি, আগুন, এই সমস্ত যে রয়েছে, আগুন এখানে বলা যে সূর্যালোক, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম ভৌত উপাদান রয়েছে, নন লিভিং কম্পোনেন্ট যত রয়েছে সবগুলিকে আমরা এখানে কিন্তু অ্যাবায়োটিক কম্পোনেন্ট হিসেবে উল্লেখ করে থাকি। ইন্টারাকশন অফ ইকোসিস্টেম স্পেসিফাইস, এখানে বলা হচ্ছে এই যে ইকোসিস্টেমটা মূলত একটি পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে কিন্তু ইকোসিস্টেমটা গড়ে ওঠে। এই যে ইকোসিস্টেমটা গড়ে উঠছে, এটা আমরা কিন্তু বিভিন্নভাবে আমরা দেখতে পাই, কি বিভিন্ন নামে আমরা দেখতে পাই। কি কি নামে আমরা এটাকে দেখতে পারি? যেমন কখনো কখনো সেই ইকোসিস্টেমের নামটা এরকম দেওয়া হচ্ছে ফুড ওয়েব বা খাদ্য জাল। হ্যাঁ, খাদ্যজাল। খাদ্যজাল মানে কে কাকে খাচ্ছে? প্রথমে বলা হচ্ছে উৎপাদক, যে খাদ্য উৎপাদন করছে। একই রকমভাবে তারপর বলা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, সর্বোচ্চ খাদক, এরকম বিভিন্ন রকমের খাদকের সম্পর্ক, খাদ্য এবং খাদকের সম্পর্ক, উৎপাদক থেকে খাদ্য এবং খাদ্যকের সম্পর্ক, এবং খাবারের পরিপ্রেক্ষিতে একটা বিশেষ নেটওয়ার্ক বা একটা ওয়েব কিন্তু আমরা দেখতে পাই। সেটি যদি আমরা বনভূমিতে যাই বা স্থলভাগে দেখি, সেখানেও আমরা দেখতে পাবো। পাশাপাশি আমরা যদি জলভাগ বা বাড়িমণ্ডলে দেখি, সেখানেও আমরা দেখতে পাবো। তো এই যে জলভাগ, একটি পুকুরকে যদি আমরা দেখি, ভালো করে অবজার্ভ করি, একটি পুকুরের যদি ইকোসিস্টেমকে অবজার্ভ করি, তাহলে আমরা সেখানে কি দেখতে পাবো? সেখানে আমরা দেখতে পাবো সেখানে একদম পুকুরের নিচে যেটি রয়েছে সেটি হচ্ছে মাটি, ভৌত উপাদান। সেই মাটির মধ্যে বেশি বা কাদার মধ্যে বা নর্দমা নয়, মাটির মধ্যে বা কাদার মধ্যে বা পাকের মধ্যে সেখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট উদ্ভিদগুলো সেখানে কিন্তু বেড়েছে বা জন্ম নিয়েছে বা সৃষ্টি হয়েছে। এবং সেই উদ্ভিদগুলোর সেই পুকুরের জলের ভেতর দিয়ে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে। সে সূর্যের আলো সেখানে পৌঁছায় এবং সেখানে কিন্তু উদ্ভিদগুলো খাবার তৈরি করে। এবং সেখানে আমরা দেখতে পাই ছোট ছোট যে উদ্ভিদগুলো, সূক্ষ্ম কিছু কিছু উদ্ভিদ আবার কী হচ্ছে জলের উপরিভাগে, কখনো সেটাকে আমরা শ্যাওলা বলে থাকি, সেগুলো জলের উপরিভাগে ভাসমান অবস্থায় থাকে। সেগুলোকে আমরা কী বলতে পারি? সেগুলোকে বলি আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন। এই যে সমস্ত উদ্ভিদগুলো জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে পুকুরে বা যে কোনো জলাভাগে, সেটাকে বলা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, সূক্ষ্ম উদ্ভিদগুলো। একই রকমভাবে সেই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলোর উপর নির্ভর করে রয়েছে ছোটো ছোটো কিছু প্রাণী। হ্যাঁ, সেগুলোকে আমরা বলবো জু প্ল্যাঙ্কটন। ছোটো ছোটো পোকা হতে পারে। সে পোকাগুলো কী করছে? সে পোকাগুলো কিন্তু সেই উদ্ভিদের উপর কিন্তু নির্ভরশীল। তারা উদ্ভিদের মধ্যে থেকে সেখান থেকে কিন্তু খাদ্যরস শোষণ করে তারা কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে রাখে। এগুলোকে আমরা বলছি জু প্ল্যাঙ্কটন। তাহলে প্রথমে রয়েছে ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপর হচ্ছে জু প্ল্যাঙ্কটন। এই যে ছোটো ছোটো পোকামাকড়গুলো, সেই পোকামাকড়গুলোকে খাবার হিসেবে গ্রহণ করছে সেই পুকুরের মধ্যে থাকা ছোট ছোট কিছু মাছ বা ছোট ছোট কিছু প্রাণী, যে প্রাণীগুলো খুব ছোট, সেই ছোট প্রাণীগুলো কিন্তু তাকে সেই ছোট ছোট পোকাগুলোকে কিন্তু তারা খাদ্য হিসেবে গ্রহণ করছে। এইভাবে কিন্তু একটা খাদ্যচক্র তৈরি হচ্ছে। সে ছোট মাছগুলোকে আবার সে পুকুরের কিন্তু বড় বড় মাছগুলো কিন্তু সেখানে খাচ্ছে। একই রকমভাবে সেই মাছগুলোকে আবার খাদ্য হিসেবে মানুষ হয়তো সেখান থেকে পুকুর থেকে সে মাছ তুলে নিয়ে সেখানে তার উপর নির্ভর করে থাকছে। কিংবা যদি দেখা যায় যদি এটা বৃহৎ একটা জলভাগ থাকে, সেখানে কিন্তু আবার সেই মাছগুলো যদি খাদ্য হিসেবে গৃহীত না হয়, সেগুলো হচ্ছে সে যখন মারা যাচ্ছে সেগুলোকে ডিজলভ করার জন্য, সেগুলোকে মাটিতে আবার মিশিয়ে দেওয়ার জন্য সেখানে কিন্তু কী রয়েছে? মাইক্রো অর্গানিজম রয়েছে, সেখানে কিন্তু অণুজীব রয়েছে। সেগুলো কিন্তু তার দেহাবশেষগুলিকে কিন্তু ডিজলভ করতে সাহায্য করছে। তো এইভাবে যখন পারস্পরিক খাদ্যের সম্পর্কের ভিত্তিতে কিন্তু আমরা কিন্তু নেটওয়ার্ক বা একটা আমরা ওয়েব কিন্তু আমরা দেখতে পাই। সেটা কিন্তু জলভাগে হতে পারে, সেটা কিন্তু স্থলভাগেও হতে পারে, অর্থাৎ বনভূমিতেও হতে পারে, একই রকমভাবে মরুভূমিতেও হতে পারে, একই রকমভাবে পার্বত্য অঞ্চলে হতে পারে, একই রকমভাবে মালভূমি অঞ্চলেও হতে পারে। এরকম কিন্তু নদীতেও আমরা দেখতে পাই, একই রকমভাবে পুকুরেও আমরা দেখতে পাই, সমুদ্রেতেও আমরা দেখতে পাবো, ছোটো ছোটো ডোবাতেও কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ আবার দেখা যায় যেখানে আমরা সাধারণভাবে আমাদের বাসস্থান গড়ে তুলি, সেখানেও কিন্তু আমরা এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবো। তো এই যে খাদ্যের সম্পর্কে পরিপ্রেক্ষিতে যে নেটওয়ার্ক তৈরি হয়, সেই নেটওয়ার্কটাও কিন্তু আমরা সাধারণভাবে বলতে পারি এটাকে ফুড ওয়েব বলে থাকি। এই ফুড ওয়েবটাও কিন্তু এক রকমের ইকোসিস্টেম। দ্বিতীয় একই রকমভাবে ফ্লো অফ এনার্জি, এই যে শক্তি প্রবাহের কথা আমরা বলছিলাম,
অর্থাৎ এই যে ঘাসের মধ্যে যে শক্তি সংগ্রহ হলো, সে শক্তি কিন্তু ট্রান্সফার হলো কোথায়? একটি ঘাসফড়িংয়ের দেহে। ঠিক ঘাসফড়িংয়ের দেহ থেকে সেই শক্তি ট্রান্সফার হলো কোথায়? একটি ব্যাঙের দেহে। ব্যাঙের দেহ থেকে সেই শক্তি ট্রান্সফার হলো কোথায়? একটি সাপের দেহে। সেই শক্তি আবার একই ট্রান্সফার হলো কোথায়? সে চলে গেল ময়ূরের দেহে। এরকমভাবে এনার্জি ফ্লো কিন্তু আমরা দেখতে পাই। তো এটিও কিন্তু হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম বিভিন্ন নামে পরিচিত। ফুড ওয়েব কখনো বলা হচ্ছে, কখনো ফ্লো অফ এনার্জি বলা হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে মেটেরিয়াল সাইক্লিং। বিভিন্ন রকম উপাদানের কিন্তু যে সমস্ত পৌষ্টিক উপাদান আছে তার মধ্যে কিন্তু একটা কিন্তু চক্রাকার আমরা দেখতে পাই। কীরকম? পুষ্টিচক্র। কীরকম পুষ্টিচক্র আমরা দেখতে পাই? এই যে যেমন বললাম যে খাবারের মধ্যে প্রোটিন রয়েছে, প্রোটিন, ভিটামিন, মিনারেলস ইত্যাদি রয়েছে। সে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, খাদ্যের যে সমস্ত উপাদান রয়েছে, 6টি অপরিহার্য উপাদান, সেই পাতার মধ্যে সেই খাদ্যের 6টি উপাদান রয়েছে। সেগুলোকে আমরা সাধারণভাবে বলছি নিউট্রিয়েন্টস। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি খাদ্যের উপাদান। সেই উপাদানগুলো বা মেটেরিয়াল বলতে পারি, সেই মেটেরিয়ালগুলো কী হচ্ছে? সে ঘাস থেকে যাচ্ছে ব্যাঙের দেহে, ফড়িংয়ের দেহে, ফড়িংয়ের দেহ থেকে যাচ্ছে ঘাসের দেহে, ঘাসের দেহ থেকে সেই একই রকমভাবে সেই নিউট্রিয়েন্টসগুলো কী বলছে, ব্যাঙের দেহে থেকে সেই নিউট্রিয়েন্টসগুলো চলে যাচ্ছে সাপের দেহে, সাপের দেহ থেকে সেই নিউট্রিয়েন্টসগুলো চলে যাচ্ছে কী বলে ময়ূরের দেহে। এরকমভাবে কিন্তু একটা নিউট্রিশনাল একটা সাইকেল, একই রকম সাইকেল কি কেন বলবো? সেই ময়ূরের দেহে যখন যাচ্ছে, ময়ূরটা মারা যাচ্ছে, তখন ডিজলভ হচ্ছে, মাটিতে মিশে যাচ্ছে, সেই নিউট্রিয়েন্টসগুলো কিন্তু আবার মাটিতে মিশে গেল, সেই উপাদানগুলি মাটিতে মিশে গেল। তো এই যে এই মাটিতে মিশে গেল, মাটি থেকে আবার উদ্ভিদ গ্রহণ করলো, একই রকমভাবে ঘাসফড়িং, ব্যাঙ, সাপ এবং ময়ূর, এইভাবে যখন একটা চক্রাকার, নিউট্রিয়েন্টসের একটা চক্রাকার আমরা দেখতে পাই প্রকৃতিতে, স্বাভাবিকভাবেই এটা কিন্তু প্রকৃতিতে গড়ে ওঠে বা চলমান অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো মেটেরিয়াল সাইক্লিং বা নিউট্রিয়েন্ট সাইকেল। তো এই যে সাইকেলটা, এটাও কিন্তু ইকোসিস্টেম নামে পরিচিত। তবে এ প্রসঙ্গে আমাদের মনে রাখা দরকার যে কিছু কিছু মানে বর্তমান সমাজে, বর্তমান সভ্যতায় মানুষ নিজেদের অতিরিক্ত লোভ বা লালসা নিবৃত্তির জন্য, কিংবা বলা যেতে পারে জনবিস্ফোরণের জন্য, মানুষ জনসংখ্যা এত বেশি বেড়ে গেছে, তার জন্য মানুষ কী করছে? প্রকৃতিকে বিভিন্নভাবে নষ্ট করছে। এবং এই প্রকৃতিকে নষ্ট করছে মানে কি? এমন দেখা যাচ্ছে যে বহু জলা জায়গা রয়েছে, সেগুলোকে ভরাট করে বাড়ি করছে। একই রকমভাবে বহু বনভূমি বা জঙ্গলকে কেটে পরিষ্কার করে দিচ্ছে, সেখানে চাষবাস করছে বা সেখানে শিল্পাঞ্চল গড়ে তুলছে। এর ফলে কি হচ্ছে? স্বাভাবিক যে প্রকৃতির যে অবস্থা বা তার যে একটি স্বাভাবিক অবস্থা, সেটাকে কিন্তু বিভিন্নভাবে নষ্ট করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত করা, যে প্রকৃতিকে কিন্তু ধ্বংস করা হচ্ছে। তো এইভাবে তাহলে বলা যেতে পারে যে সামগ্রিকভাবে ইকোসিস্টেম কিন্তু ধ্বংস হচ্ছে। এই ইকোসিস্টেম ধ্বংস হলে কিন্তু তার প্রভাব কিন্তু প্রত্যেকটি মানুষকে পৃথিবীর ফেস করতে হবে। এজি টেন্সলে ইন্ট্রোডিউস দ্য টার্ম ইকোসিস্টেম ইন দ্য ইয়ার অফ 1935। 1935 খ্রিস্টাব্দে ইকোসিস্টেম শব্দটা প্রথম মানে উল্লেখ করেছিলেন এজি ট্যান্সলে। হ্যাঁ, ইকোসিস্টেম শব্দটি তিনি ব্যবহার করেছিলেন। এরপরে আমরা দেখে নেব যে ইকোসিস্টেম সম্পর্কে আর কি বলা হয়েছে। হোয়াট ইজ ইকোসিস্টেম? দ্য টার্ম ইকোসিস্টেম ইউজড ফার্স্ট টু ডিফারেন্সিয়েট দ্য কমিউনিটিস অফ এনভায়রনমেন্ট। প্রথমে যখন ইকোসিস্টেম শব্দটা ব্যবহার করা হয়েছিল, তখন কিন্তু এই শব্দটি ব্যবহার করার মুখ্য উদ্দেশ্য ছিল এটা যে এই যে বিভিন্ন কমিউনিটির কথা আমরা বললাম, যেমন হচ্ছে সাপ, যে বিভিন্ন প্রজাতির যে সাপ রয়েছে, তাহলে এটাকে সাপের প্রকৃতি। বিভিন্ন প্রকার প্রজাতির আমরা ব্যাঙ দেখতে পাই, সেটা হচ্ছে ব্যাঙের প্রজাতি বা ব্যাঙের কমিউনিটি বা কমিউনিটি অফ ফ্রগস। একই রকমভাবে আমরা বিভিন্ন রকমের ইনসেক্টস দেখতে পাচ্ছি, কিংবা আমরা বিভিন্ন রকমের কী হচ্ছে জুপ্ল্যাঙ্কটন দেখতে পাচ্ছি জলাভাগে। একই রকমভাবে ফাইটোপ্ল্যাঙ্কটন দেখতে পাচ্ছি। ছোট ছোট আমরা যেমন মাছ, ছোটো মাছের বিভিন্ন রকম প্রকৃতি দেখতে পাচ্ছি, সেটা ছোটো মাছের একটা কমিউনিটি। তো এই যে কমিউনিটিগুলো যে রয়েছে, সেই কমিউনিটিগুলোকে আলাদা বোঝানোর জন্য ইকোসিস্টেম শব্দটা ব্যবহার করা হয়েছিল, যে কমিউনিটিগুলো আলাদা, অর্থাৎ ব্যাঙের কমিউনিটি এবং সাপেদের কমিউনিটি ডিফারেন্ট, এই দুটোর কমিউনিটি দুটোর থেকে আলাদা, এটা বোঝানোর জন্য, এটাকে উল্লেখ করার জন্য সেটা ইকোসিস্টেম শব্দটাকে প্রথমে ব্যবহার করা হয়েছিল টু স্পেসিফাই দ্য নেচার অফ বায়োলজিক্যাল কমিউনিটিস। মূলত বলা হচ্ছে যে বায়োলজিক্যাল বা সজীব, এখানে নির্জীব উপাদানের কথা বা মাইক্রো অর্গানিজমের কথা কিন্তু প্রথম অবস্থাতে বলা হয়েছিল না। প্রথমে বলা হচ্ছে যে বায়োলজিক্যাল যে সমস্ত কমিউনিটি রয়েছে, যেমন যে এখানে আমরা বললাম বনভূমিতে হরিণ থাকতে পারে, সেখানে গন্ডার থাকতে পারে, সেখানে জলহস্তী থাকতে পারে, সেখানে হাতি থাকতে পারে। এই যে বায়োলজিক্যাল অর্গানিজমগুলো রয়েছে, উদ্ভিদগুলো রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, হ্যাঁ, শাল গাছ আছে, বহু শাল গাছ রয়েছে, সেগুন গাছ রয়েছে, সব গাছ রয়েছে, কিংবা ঘাসও বিভিন্ন প্রজাতির ঘাস রয়েছে। এই যে বিভিন্ন প্রজাতির যে বায়োলজিক্যাল অর্গানিজমগুলো রয়েছে, সেগুলোকে বায়োলজিক্যাল কমিউনিটিগুলো রয়েছে, সেগুলোকে নির্দিষ্ট করার জন্য, সেগুলোকে বিশেষিত করার জন্য, সেগুলোকে স্পষ্ট করার জন্য প্রথম দিকে কিন্তু এই ইকোসিস্টেম শব্দটিকে ব্যবহার করা হয়েছিল। এরপরে আমরা দেখে নেব যে ইকোসিস্টেম সম্পর্কে কি বলা হয়েছে। অ্যাকর্ডিং টু ইপি অডাম, ইকোসিস্টেম রিপ্রেজেন্টস দ্য ফলোয়িং এনি ইউনিটস অফ অর্গানিজম। এই যে এই বিষয়গুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করার জন্য
ইকোসিস্টেমটাকে ব্যবহার করা হয়। অর্থাৎ ইকোসিস্টেম শব্দটা ব্যবহার করা হয় মূলত নিম্নলিখিত এই যে বিষয়গুলি আমরা বললাম সেগুলিকে নির্দিষ্ট করার জন্য বা সেগুলোকে বোঝানোর জন্য। কি কি শব্দগুলিকে বোঝানোর জন্য? এনি ইউনিটস অফ অর্গানিজম, অর্থাৎ জীব বা জীবসত্তা, জৈব সত্তা, যত রকমের জৈব সত্তা আছে সে যে কোনো প্রকারের জৈব সত্তাকে ইন্ডিকেট করার জন্য বা যে কোনো প্রকারের জৈব সত্তাকে চিহ্নিত করার জন্য এই ইকোসিস্টেম শব্দটাকে কিন্তু ব্যবহার করা হয়। ঠিক একই রকমভাবে ইন্টারাকশান অফ লিভিং থিংস উইথ ফিজিক্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ এখানে যে বলা হচ্ছে ভৌত পরিবেশ, সেই ভৌত পরিবেশের মধ্যে যে বিভিন্ন রকমের যে সজীব উপাদানগুলি রয়েছে সেই ভৌত পরিবেশে সজীব উপাদানের সাথে সজীব উপাদানের যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, একই রকমভাবে নির্জীব উপাদান বা ভৌত উপাদানের উপর সজীব উপাদানের নির্ভরতা, এই যে বিষয়গুলি, এই যে পারস্পরিক নির্ভরতার যে বিষয় বা পারস্পরিক ইন্টারাকশনের যে বিষয় সেটিকে নির্দিষ্ট করার জন্য কিন্তু ইকোসিস্টেম শব্দটাকে স্পষ্টভাবে ব্যবহার করা হয়েছে। এরপরে যেটি বলা হয়েছে যে ফ্লো অফ এনার্জি বেসড অন ডিফাইন্ড ট্রপিক, যেটাকে বলা হচ্ছে ফুডিং স্ট্রাকচার বা ট্রফিক স্ট্রাকচার। এই যে খাদ্যের যে ধরন, সে খাদ্যের ধরনের উপর ভিত্তি করে কী করে এনার্জি ফ্লো হচ্ছে, এনার্জিটা কী করে একটা প্রডিউসার থেকে মানে যেটাকে বলা হচ্ছে আলটিমেট যে যেটাকে বলা হচ্ছে খাদক আর কি, যে সর্বোচ্চ খাদক, সেই সর্বোচ্চ খাদকের কাছে কিভাবে শক্তি সঞ্চালিত হচ্ছে সে খাদ্য স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেটি সম্পর্কেও সেই বিষয়টিকে নির্দিষ্ট করার জন্য বা নির্দিষ্ট করার ক্ষেত্রেও ইকোসিস্টেম শব্দটিকে ব্যবহার করা হয়েছে। একই রকমভাবে আমরা আলোচনা করেছি মেটেরিয়াল সাইকেলিংয়ের কথা, এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্টস, খাদ্য উপাদান, যে খাদ্যের যে 6টি উপাদান প্রোটিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই যে খাদ্যের যে 6টি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, ভিটামিন এবং মিনারেলস, এই যে 6টি উপাদান, এই 6টি উপাদানের মধ্যে 6টি উপাদান কীভাবে একটি খাদ্য মানে প্রডিউসার থেকে উৎপাদক থেকে খাদ্যের সম্পর্কে পরিপ্রেক্ষিতে এই উপাদানগুলি কী করে যাচ্ছে এবং আবার সে প্রকৃতিতে কীভাবে মিশে যাচ্ছে, এর ভিত্তিতে যে এটি সাইক্লিং তৈরি হচ্ছে সেটিকে বলা হচ্ছে মেটেরিয়াল সাইক্লিং। সেটিকে নির্দিষ্ট করার জন্য ইকোসিস্টেম শব্দটাকে ব্যবহার করা হয় এরকম উল্লেখ করেছেন ইপি অডাম। একই রকমভাবে বায়োটিক ডাইভার্সিটি আমরা যেমন দেখছি যে ভৌগোলিক বিভিন্ন রকম বৈচিত্র্যতা বা ভৌগোলিক বিভিন্ন রকম অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন রকম বৈচিত্র্যপূর্ণতা দেখতে পাই। অর্থাৎ কোনো একটা জায়গায় আমরা বিভিন্ন রকমের পাখি দেখতে পারি, হ্যাঁ, বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে কিংবা বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। দেখা গেল যে একটি পার্বত্য অঞ্চলে সেখানে কি রয়েছে, সেখানে দেখা গেল যে সেখানে যে উদ্ভিদ কত প্রজাতির উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদ বিভিন্ন প্রজাতির হতে পারে। সেই বিভিন্ন প্রজাতির যে উদ্ভিদ রয়েছে তার পরিপ্রেক্ষিতে যে উদ্ভিদ কমিউনিটি রয়েছে বা প্ল্যান্ট যে কমিউনিটি রয়েছে তার মধ্যে কী ধরনের ডাইভার্সিটি রয়েছে সেটিকে ইন্ডিকেট করার জন্য কিন্তু আমরা ইকোসিস্টেম শব্দটিকে ব্যবহার করে থাকি। ইকোসিস্টেম আর ডিভাইডেড ইনটু, এখানে বলা হচ্ছে ইকোসিস্টেমকে ভাগ করা হয় কীভাবে, একটা হচ্ছে টেরিস্ট্রিয়াল ল্যান্ড বেসড ইকোসিস্টেম আর একটা হচ্ছে ওয়াটার ইকোসিস্টেম। অর্থাৎ আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে বলে দিয়েছি যে আমরা জানি পৃথিবীতে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। তাহলে যে পৃথিবীর যে উপরের যে লিথোস্ফিয়ার বা ভূমণ্ডল রয়েছে, ভূমণ্ডলের মধ্যে আমরা 2 রকমের বিষয়বস্তুর উপস্থিতি বা দেখতে পাই। সেই বিষয়বস্তুকে আমরা ক্লাসিফাই করতে পারি এইভাবে, একটা হচ্ছে ভূখণ্ড আর একটা হচ্ছে জলভাগ। এই যে ভূখণ্ড, সেই ভূখণ্ডর মধ্যে বিভিন্ন রকমের ইকোসিস্টেম আমরা দেখতে পাই। তাহলে আমাদের সেই ইকোসিস্টেমকে আমরা ব্রডারলি বা বৃহৎ অর্থে আমরা ভাগ করতে পারি যে ভূখণ্ড বা ভূমণ্ডলের ইকোসিস্টেম এবং একই রকমভাবে জলভাগের ইকোসিস্টেম বা বায়ুমণ্ডল ইকোসিস্টেম। ভূমণ্ডলের ইকোসিস্টেম এবং বায়ুমণ্ডল ইকোসিস্টেম, এই দুটো ভাগে কিন্তু আমরা এই বিষয়টিকে আমরা ইকোসিস্টেমকে বিভাজিত করা হয়ে থাকে। একই রকমভাবে ইকোসিস্টেম সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখানে আমরা বলবো যে কম্পোনেন্টস দ্যাট মেক্স দ্য স্ট্রাকচার অফ ইকোসিস্টেম, অর্থাৎ ইকোসিস্টেমের স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত যে উপাদানগুলি বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই উপাদানগুলিকে আমরা এরকমভাবে সহজ করে আমরা নামকরণ করতে পারি বা সেরকমভাবে আমরা আলোচনা করতে পারি। প্রথমে বলা হচ্ছে ইনঅর্গানিক উপাদান, মানে অজৈব উপাদানগুলির মধ্যে যেমন বলা হচ্ছে কার্বন, তারপর নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে জল, এই যে উপাদানগুলি রয়েছে H2O জল, এই যে উপাদানগুলি রয়েছে এগুলি হচ্ছে ইনঅর্গানিক কম্পোনেন্ট। এই ইনঅর্গানিক কম্পোনেন্টগুলো কিন্তু ইকোসিস্টেমের একটা এসেনশিয়াল কম্পোনেন্ট হিসেবে বিবেচনা করা হয়। এরপরে যেমন বলা হচ্ছে অর্গানিক কম্পোনেন্টস কোনগুলো, যে কম্পোনেন্টগুলোকে আমরা নাম দিয়েছি এরকমভাবে কার্বোহাইড্রেটস, প্রোটিন, লিপিড, এই সমস্ত যেটা রয়েছে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যে রয়েছে সেটিকে বলা হয়েছে অর্গানিক কম্পোনেন্টস। একই রকমভাবে ইনঅর্গানিক অর্গানিক কম্পোনেন্ট, ক্লাইমেট রিজিয়ম বা ক্লাইমেট সিস্টেমের মধ্যে কী কী কম্পোনেন্ট রয়েছে,
যেমন এখানে বলা হচ্ছে, এখানে রয়েছে তাপমাত্রা, টেম্পারেচার, ময়েশ্চার, আর্দ্রতা, টোপোগ্রাফি, যেখানে যে ভৌগোলিক অবস্থা, লাইট ইত্যাদি, আলো, এই যে বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলিকে বলা হচ্ছে ক্লাইমেট রিজিয়াম বা রিজিমস বা সিস্টেম, ক্লাইমেট সিস্টেম, যেগুলি হচ্ছে ক্লাইমেট সিস্টেম এর সাথে ডাইরেক্টলি রিলেটেড, অ্যাসোসিয়েটেড। এবার প্রডিউসার বা উৎপাদক, খাদ্য বা যেটাকে বলা হচ্ছে উৎপাদকের কথা বলা হচ্ছে। উদ্ভিদ যেমন এখানে প্রধান উৎপাদক হিসেবে নিজের দায়িত্ব পালন করে থাকে। প্ল্যান্টসই হচ্ছে একমাত্র এখানে প্রডিউসার। সে প্রডিউস করছে, খাবার তৈরি করে, সে খাবারটাই কিন্তু বিভিন্ন রূপে বিভিন্নভাবে কিন্তু ট্রান্সফার হয়। মাইক্রো কনজিউমার, যেটাকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর খাদ্য, ম্যাক্রো কনজিউমার, যেটা হচ্ছে সর্বোচ্চ বড় বড় যারা প্রাণী রয়েছে সেগুলোকে বলা হচ্ছে, লার্জ অ্যানিমেলস যেগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে ম্যাক্রো কনজিউমার। আর যেগুলো মাইক্রো কনজিউমার, যেগুলো হচ্ছে ছোটো প্রাণী রয়েছে সেগুলোকে বলা হচ্ছে মাইক্রো কনজিউমার। যে অ্যাবজর্বার্স অর ফাঙ্গি, এখানে বলা হচ্ছে যারা হচ্ছে ওই ছোটো ছোটো জুপ্ল্যাঙ্কটন নয়, ফাইটোপ্ল্যাঙ্কটনগুলোকে খাবার হিসেবে গ্রহণ করে, ছোটো ছোটো উদ্ভিদগুলোকে খাবার হিসেবে গ্রহণ করে, সেগুলোকে বলা হচ্ছে মাইক্রো কনজিউমার। তাহলে মাইক্রো কনজিউমার, ম্যাক্রো কনজিউমার, প্রডিউসার, ক্লাইমেট সিস্টেম বা ক্লাইমেট রেজিমস, অর্গানিক কম্পোনেন্টস, ইনঅর্গানিক কম্পোনেন্টস, এই যে বিভিন্ন রকম উপাদানগুলি রয়েছে, এই উপাদানগুলির উপর ভিত্তি করে কিন্তু একটি ইকোসিস্টেমের স্ট্রাকচার গড়ে ওঠে। এরপরে আমরা দেখব ফাংশনাল অ্যাসপেক্টস অফ ইকোসিস্টেম। ইকোসিস্টেমের কতগুলো ফাংশনাল অ্যাসপেক্টস রয়েছে, যেমন আমরা অলরেডি আলোচনা করেছি, ফুড চেইনের কথা বলেছি, যে খাদ্যের পরিপ্রেক্ষিতে একটা চেন আমরা দেখতে পাই, সেটা জলভাগের বিভিন্ন জায়গায় দেখতে পারি বা স্থলভাগে আমরা দেখতে পারি বিভিন্ন অবস্থায়। শক্তি প্রবাহের পরিপ্রেক্ষিতে আমরা একটা এনার্জি সাইকেল দেখতে পাই। শক্তি প্রবাহ কিন্তু একই রকমভাবে চলতে থাকে, প্রডিউসার থেকে শুরু করে আর যেটাকে বলা হচ্ছে ম্যাক্রো কনজিউমার, সে ম্যাক্রো কনজিউমার পর্যন্ত একটা এনার্জি সাইকেল কিন্তু আমরা দেখতে পাই। একই রকমভাবে আমরা যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাই সেটা হচ্ছে ডাইভার্সিটি, বৈচিত্র্যতা দেখতে পাই। উদ্ভিদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের, প্রাণীও দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের, এই ডাইভার্সিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই রকমভাবে আমরা আলোচনা করেছি নিউট্রিয়েন্ট সাইকেল আমরা দেখতে পাচ্ছি। আর একটা দেখতে পাচ্ছি বিবর্তন, সময়ের সাথে সাথে পরিবেশ যেহেতু পরিবর্তন হয় এবং পরিবেশ পরিবর্তনের সাথে সাথে জগতের সব কিছু বিষয়ই পরিবর্তন হয়। আর যে পরিবর্তনের সাথে যদি যোগ্য হয়ে না ওঠে, তা যদি কোনো উদ্ভিদ বা প্রাণী হয় বা সেটা কোনো যদি মাইক্রো অর্গানিজম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সজীব উপাদান বা নির্জীব উপাদান নিজের অস্তিত্ব কিন্তু টিকিয়ে রাখতে পারবে না। সেই জন্য বলা হচ্ছে এই যে বিবর্তন, সময়ের সাথে সাথে পরিবর্তনের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা এবং নিজেকে যোগ্য করে তোলা, এই যে বিবর্তন, এই বিবর্তন হচ্ছে ইকোসিস্টেমের আরেকটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। আপনারা গুরুত্ব সহকারে শুনলেন, মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ।